নমস্কার। রায়নগর গ্রামটা নাকি একসময় একদম বিদ্যুৎহীন ছিল, বেশ অন্যরকম আর কি। যদিও এখন শুনছি সৌর বিদ্যুৎ গেছে ওখানে। কিন্তু মজার ব্যাপার হলো ওই আলো আসার পর থেকেই নাকি অদ্ভুত সব কাণ্ড কারখানা শুরু হয়েছে। ঠিক যেমন ধরুন, মাঝরাতে ঘোড়ার খুরের শব্দ, খটখট খট, আবার চাবুকের আওয়াজ, সপাং সপাং। শুধু তাই না, কান্নার আওয়াজও নাকি শোনা যায়। লোকজন ছুটে গেলে কিচ্ছু নেই। তো আমাদের কাছে যে বিবরণটা এসেছে তাতে বিনোদ বলে একজন সাংবাদিক এই রহস্যটা জানতে সেখানে যান। চলুন তাহলে শুরু করা যাক। তো বিনোদ সাংবাদিক, একদিন ওর সম্পাদক রজত শুভ্র সোম ওকে ডেকে পাঠালেন। বললেন, বিনোদ, দক্ষিণ বারাসাতের ওই রায়নগর গ্রাম নিয়ে একটা খবর কানে এসছে, বুঝলে? কি খবর? ওই যে আগে বিদ্যুৎ ছিল না, এখন সোলার পাওয়ার গেছে, আর তারপর থেকেই নাকি সব ভুতুড়ে কাণ্ড শুরু। হ্যাঁ, ওই যে বললাম, মাঝরাতে রাস্তায় ঘোড়ার গাড়ির আওয়াজ, চাবুকের শব্দ, আবার কখনো গভীর রাতে কান্নার শব্দ নাকি শোনা যায়, মানে কেউ যেন খুব কষ্টে কাঁদছে। আর গ্রামের লোক যদি ছুটে যায় আওয়াজ শুনে, গিয়ে দেখে কেউ নেই, শব্দও বন্ধ। আশ্চর্য। এমনকি গ্রামের কিছু পুরনো পরিত্যক্ত বাড়ি থেকেও নাকি রাতে কান্নার মতো আওয়াজ আসে। ওরে বাবা! তো সম্পাদকের অর্ডার, এর পেছনের সত্যিটা খুঁজে বের করতে হবে। একটা জবরদস্ত এক্সক্লুসিভ রিপোর্ট চাই। বিনোদ তো বেশ উত্তেজিত। এই ধরনের রহস্যের গন্ধ পেলে সাংবাদিকরা যেমন হয় আর কি। হ্যাঁ, দায়িত্বটা নিয়ে নিল। সঙ্গে সঙ্গে ওর সহকারী রতনদা তাকে বলল তৈরি থাকতে, বারাসাত যেতে হবে, হয়তো দিন দুয়েক থাকতেও হতে পারে। থাকার ব্যবস্থা কোথায়? বারাসাতে বিনোদের এক বন্ধু থাকে, অশোক, তার বাড়িতেই থাকার প্ল্যান। কিন্তু রতনদা একটু যেন কিন্তু করছিল। মানে কদিন ধরে পগোদাটাও খারাপ, ঝড় বৃষ্টির পূর্বাভাস। আর জায়গাটারও তো বদনাম আছে শুনছি। হ্যাঁ, তো রতনদা একটু চিন্তিত ছিল। বিনোদ অবশ্য এসবে পাত্তা দিল না, বলল, আরে দূর, সাংবাদিকরা ঝড়জল ভয় পায় নাকি। তো পরের দিন সকালেই বিনোদ বারাসাত পৌঁছে গেল। স্টেশনে অশোকের ড্রাইভার পরিমল অপেক্ষা করছিল। গাড়িতে উঠে বিনোদ যেই রায়নগরের কথা তুলেছে, পরিমলের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ভয় পেয়েছে মনে হলো তাই। বলল, স্যার, জায়গাটা কিন্তু একদম ভালো না। রাতে ওখানে খুব অদ্ভুত ব্যাপার স্যাপার ঘটে। কি রকম? পরিমল বলল, এক জ্যোতিষী নাকি গণনা করে বলেছেন ওখানে কাদের সব অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, মানে অশরীরী কাণ্ড আর কি। ওদিকে অশোকের ফিরতে রাত হবে। বিনোদ ভাবলেও বসে থেকে লাভ নেই, বিকেলের দিকে একাই একবার রায়নগর ঘুরে আসবে। কিন্তু বিকেল হতেই ঝেপে বৃষ্টি নামল। যা অবস্থা! হ্যাঁ, ঝমঝমিয়ে বৃষ্টি। অশোকও ফেরেনি, পরিমলেরও দেখা নেই। বিনোদ আর অপেক্ষা করল না, একাই বেরিয়ে পড়ল এই ঝড় বৃষ্টিতে। হ্যাঁ, মোবাইল লোকেশন ভরসা, ছাতা মাথায় দিয়ে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে হাঁটা দিল রায়নগরের দিকে। বাহ, বেশ সাহসী তো। প্রায় আধ ঘন্টা মতো হাঁটার পর পৌঁছল রায়নগরে। দেখল গ্রামটা কেমন অন্ধকার। কিছু বাড়িতে টিমটিমে সোলার আলো জ্বলছে বটে, কিন্তু বেশিরভাগই অন্ধকারে ঢাকা। আর ঝড়টা বাড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এরই মধ্যে হঠাৎ কোত্থেকে যেন একটা কান্নার আওয়াজ কানে এলো, করুণ কান্না। বিদ্যুৎ চমকের আলোয় দেখল রাস্তার ধারে একটা পুরনো একতলা চালা ঘর। বৃষ্টি থেকে বাঁচতে সেটার নিচেই আশ্রয় নিল বিনোদ। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, হঠাৎ ঘোড়ার খুরের শব্দ, খট 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 খট। এই দুর্যোগের রাতে ঘোড়া? হ্যাঁ, বিনোদ দেখল একটা ঘোড়া থেকে একজন লোক নামছে, হাতে চাবুক। লোকটার পরনে বেশ পুরনো দিনের কিন্তু দামি পোশাক, মাথায় পাগড়ি। আর সামনে একটা পুরনো আমলের জুড়ি গাড়ি, দুটো ঘোড়া সেটা টানছে। মানে এই সময়ে এমন দৃশ্য দেখাটাও তো অদ্ভুত। লোকটার চেহারা দেখে বেশ ধনী মনে হয়, কিন্তু মুখে কেমন যেন মদের ছাপ, চোখ দুটো নেশাগ্রস্ত। লোকটা বিনোদকে দেখে বেশ অবাক, জিজ্ঞেস করল, কে হে তুমি? এই দুর্যোগে এখানে কি করছো? আগে তো দেখিনি তোমায়। বিনোদ তখন নিজের পরিচয় দিল, সাংবাদিক, কলকাতা থেকে এসেছে, গ্রামের অদ্ভুত ঘটনার খবর শুনে বৃষ্টিতে আটকে পড়েছে আর কি। লোকটা শুনে বলল, ও, খবর সংগ্রহে এসেছো, বেশ বেশ, আমায় জিজ্ঞেস করতে পারো, কিন্তু হয়তো সাহায্য করতে পারি। তারপর বলল, তা এখানে ভিজছ কেন? চলো আমার বাড়ি চলো, নির্জন জায়গা, ভয় পেও না, আমি চোর বা ডাকাত নই। বিনোদের তো মনে হলো এ তো মেঘ না চাইতেই জল। এই লোকটা নিশ্চয়ই অনেক কিছু জানে। যদিও লোকটার চেহারা, ওই নেশাগ্রস্ত ভাব দেখে একটু দ্বিধা হচ্ছিল, কিন্তু তথ্যের লোভ সামলানো মুশকিল। রাজি হয়ে গেল। হ্যাঁ, ভাবলো দেখা যাক কি হয়। লোকটা হেসে বলল,
কি ভাবছো? আরে বাবা, নিজের প্রাসাদে নিয়ে যাচ্ছি, গেলেই বুঝবে। এসো এসো বলে জুরি গাড়ির দরজা খুলে দিল। তারপর গাড়ি চলল। জনবসতি ছাড়িয়ে বেশ কিছুটা দূরে গিয়ে একটা বিশাল পুরনো জমিদার বাড়ির সামনে থামল গাড়িটা। বাড়িটা খুব পুরনো, কিন্তু দেখেই বোঝা যায় একসময় খুব জাঁকজমক ছিল। এখন অবশ্য অযত্নে চারপাশ জঙ্গলে ভরে গেছে। ভেতরে গিয়ে লোকটি বিনোদকে হাঁটকা ধোয়ার জল দিল, একটা শুকনো পোশাকও দিল। বিনোদ পোশাক বদলে বসার ঘরে এসে দেখল লোকটা একটা দামি সোফায় বসে গ্লাসে চুমুক দিচ্ছে। বিনোদ এবার সাহস করে জিজ্ঞেস করলো, আপনার পরিচয়টা তো এখনো জানা হলো না। এই এত বড় বাড়িতে আপনি একা থাকেন? আপনার পরিবার? প্রশ্নটা শুনে লোকটা চোখ ছলছল করে উঠল, গলাটা কেমন যেন ধরে এলো। বলল, আমার পরিচয় জানার আগে এই বাড়ির ইতিহাসটা একটু জানা দরকার। বলল, জমিদার কালীকিঙ্কর রায়চৌধুরীর নাম শুনেছ? ১৯ শতাব্দীর শেষ বা ২০ শতাব্দীর শুরুর দিকের কথা। খুব প্রতাপশালী জমিদার ছিলেন তিনি। কালীকিঙ্করের একটি ছেলে ছিল, কুমার বাহাদুর। কিন্তু ছেলেটি ছিল ভয়ঙ্কর দুশ্চরিত্র। মানে সুন্দরী নারী দেখলেই হলো, তাকে পাওয়ার জন্য যা খুশি করতে পারত। বাইজি বাড়ি, নাচ গান এসবই মত্ত থাকত। একবার এরকমই এক জলসা থেকে ফেরার পথে কুমার দেখল কঙ্কাবতী নামের একটি মেয়েকে। খুবই গরিব ঘরের মেয়ে, কিন্তু দেখতে ছিল অসম্ভব সুন্দরী আর খুব আত্মসম্মানী। কুমার তো দেখেই মুগ্ধ, ভাব জমালো। ধীরে ধীরে সম্পর্কটা বেশ গভীর হয়ে উঠল। মানে গোপন মেলামেশা শুরু হলো আর কি। কিছুদিন পর জানা গেল কঙ্কাবতী গর্ভবতী। ও, ওর বাবা সব জানতে পেরে সোজা কালীকিঙ্করের কাছে গিয়ে হাজির, মেয়ের বিয়ের প্রস্তাব দিলেন। জমিদার প্রথমে ইতস্তত করছিলেন, কিন্তু লোকলজ্জার একটা ভয় তো থাকে, তাই রাজি হলেন। তবে একটা শর্ত দিলেন। কি শর্ত? বললেন, পণ হিসাবে কুমারের জন্য একটা খুব দামি সোনার আংটি দিতে হবে। মেয়েটির বাবা গরিব মানুষ, অনেক কষ্ট করে ধার দেনা করে সেই আংটি জোগাড় করে মেয়ের বিয়ে দিলেন। কিন্তু বিয়ের পরেও কুমারের স্বভাব একটুও বদলালো না। কঙ্কাবতী কিন্তু স্বামীকে খুব ভালোবাসত। সন্তানের কথা ভেবে তাকে শোধরানোর অনেক চেষ্টা করেছিল। লাভ হয়নি। না, কুমার আগের মতোই অন্য মেয়েদের দিকে ঝুঁকে রইল, বাইজি বাড়ি যাওয়াও বন্ধ করল না। একদিন এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া হলো, তুমুল ঝগড়া। আর রাগের মাথায় কুমার যে হাতে কঙ্কাবতীর বাবার দেওয়া সেই সোনার আংটিটা পরা ছিল, সেই হাত দিয়েই কঙ্কাবতীর গলা টিপে ধরল। কি সর্বনাশ! কঙ্কাবতী সেখানেই মারা গেল। তারপর রাতের অন্ধকারে কুমার তার মৃতদেহ বাড়ির পেছনের বাগানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলল, আর বাইরে প্রচার করে দিল কঙ্কাবতী আত্মহত্যা করেছে। বাড়ির লোক, চাকর বাকর তারা হয়তো সত্যিটা আন্দাজ করেছিল, কিন্তু জমিদারের ছেলের বিরুদ্ধে মুখ খোলার সাহস কার আছে? সবাই ভয়ে চুপ করে রইল। এরপর থেকেই ওই জমিদার বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। মানে ভৌতিক ব্যাপার। লোকে বলাবলি করতে লাগলো কঙ্কাবতীর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে, বিচার চাইছে। এরই মধ্যে একদিন বাড়িতে ডাকাত পড়ল। কালীকিঙ্কর বাধা দিতে গিয়ে খুন হলেন। অনেক দাস দাসীও মারা গেল। যারা বেঁচে ছিল তারা ভয়ে পালালো। কুমার তার শিশুপুত্র আর কিছু টাকা পয়সা গয়নাগাঠি নিয়ে ওই অভিশপ্ত বাড়িতেই একা থাকতে শুরু করলো। কিন্তু তার কুকীর্তি বা নেশা কিছুই কমল না, বরং আরও বাড়ল। বাড়িটা দিনে দিনে আরও যেন ভয়ঙ্কর হয়ে উঠল। শুধু কঙ্কাবতী নয়, শোনা যায় শুধু কঙ্কাবতী নয়, কুমারের লালসার শিকার হওয়া আরও অনেক নারীর অতৃপ্ত আত্মাও নাকি সেখানে জেগে উঠেছিল। কুমার প্রায় নাকি বাড়ির মধ্যে বিভৎস সব মুখ দেখতে পেত। রাতে ছাদে কারা যেন হেঁটে বেড়াতো, কান্নার আওয়াজ পেত। এদিকে কঙ্কাবতীর বাবা মেয়ের শোকে পাথর হয়ে গিয়েছিলেন। তিনি কুমারকে অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ? তুই আমার মেয়ের জীবন নিয়েছিস, তোর নিজের ছেলেই তোর ধ্বংসের কারণ হবে। যেদিন তার হাতে তোর মৃত্যু হবে সেদিন তোর মুক্তি। ততদিন তুই এই পাপের শাস্তি ভোগ করবি অনন্তকাল ধরে। সাংঘাতিক অভিশাপ। এই অভিশাপ দিয়ে আর নাতির শোকে সেই বৃদ্ধ নাকি কিছুদিন পর মারা যান। ছেলেটা যখন একটু বড় হলো, কুমার ভাবল তাকে অনাথাশ্রম থেকে ফিরিয়ে আনবে। ছেলে তো ততদিনে সব জেনে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, 13 বছরের কিশোর তখন। সে বাবাকে দেখেই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল। বলল, আপনি আমার মাকে খুন করেছেন। আপনার মতো পাপীর ছেলে হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা করে। চলে যান এখান থেকে, আপনাকে আমি দেখতে চাই না। বাবাকে তাড়িয়ে দিল। হ্যাঁ, ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল বাড়ি থেকে। অন্যদিকে ওই অশরীরী আত্মাদের অত্যাচারও বাড়তে লাগল।
মানে চরম পর্যায়ে উঠল। কিরকম অত্যাচার? শোনা যায় তারা নাকি জীবন্ত অবস্থাতেই কুমারের শরীর থেকে মাংস খুবলে খেত। হ্যাঁ, এ তো ভয়ানক। কুমার যন্ত্রণায় চিৎকার করত, কিন্তু কে শুনবে? কেউ ছিল না সাহায্য করার। শেষে আর থাকতে না পেরে প্রাণ ভয়ে সে ওই জমিদার বাড়ি ছেড়ে পালালো। কিন্তু শান্তি পেল কি? না, যেখানেই যায় ওই আত্মারা নাকি তাকে তাড়া করে ফেরে। ঈশানী ঘরে চাল ডাল কিচ্ছু নেই। তেষ্টায় জল খেতে গেলেই দেখে জল টকটকে লাল রক্ত হয়ে গেছে। পুকুর, কুয়ো, কল সব জায়গার জলই রক্ত। কি ভয়ঙ্কর! একদিন খিদে আর তেষ্টায় ছটফট করছে, তখন তার চোখ পড়ল আঙুলে পড়া সেই সোনার আংটিটার দিকে। কঙ্কাবতীর বাবার দেওয়া সেই আংটি? হ্যাঁ, কিন্তু দেখেই ভয়ে শিউরে উঠল কুমার। আংটিটা কেমন যেন টকটকে লাল রক্তের দলার মতো লাগছে। কুমার ভাবল আংটিটা খুলে ফেলে দেবে, কিন্তু পারল না, কিছুতেই খোলে না। তখন ভাবল এই আংটিটা বিক্রি করে যদি কিছু খাবার কেনা যায়, কিন্তু আংটি তো আঙুল থেকে খোলেই না। তারপর তখন সে পাগল হয়ে একটা ছুরি দিয়ে নিজের আঙুলটাই কেটে ফেলল। নিজের আঙুল! ইস! হ্যাঁ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ওই কাটা আঙুলটা আংটি সমেত একটা কাপড়ে জড়িয়ে পকেটে রাখল। তারপর সেটা বিক্রি করতে গেল? হ্যাঁ, শহরের দিকে রওনা দিল, কিন্তু বেশি দূর যেতে পারল না। কেন? হঠাৎ দেখলো যে সেই চালাঘরটা, যার নিচে বিনোদ আশ্রয় নিয়েছিল, তারই পাশে কুমারের সেই পুরনো জুড়ি গাড়িটা দাঁড়িয়ে আছে, দুটো ঘোড়া সমেত। একা একা? আশেপাশে কেউ নেই। কুমার ভাবল এই সুযোগ, তাড়াতাড়ি গাড়িতে উঠে ঘোড়া ছুটালো শহরের দিকে। কিন্তু রাতের অন্ধকার, খেয়াল করেনি গাড়িটা সোজা গিয়ে রাস্তার পাশের এক বিরাট ফাটলের মধ্যে ঘোড়া সমেত উল্টে পড়ে গেল। ওহ! ঘোড়া আর গাড়ির নিচে চাপা পড়ে কুমারের দম বন্ধ হয়ে আসতে লাগলো। শেষ মুহূর্তে তার নাকি কঙ্কাবতীকে খুন করার দৃশ্যটা মনে পড়ল। কঙ্কাবতীর বাবার সেই অভিশাপ, ছেলের সেই ঘৃণাভরা মুখ। অনুতাপ আর অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে সেখানেই তার মৃত্যু হলো। রায়নগরের জমিদারির শেষ প্রদীপটাও এভাবেই নিভে গেল। গল্পটা শেষ করে লোকটা চুপ করে রইল কিছুক্ষণ। বিনোদ তো শুনে একেবারে পাথর হয়ে গেছে। ওর মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, এই লোকটা কে? এত বছর আগের কথা এত খুঁটিনাটি সহ জানলো কি করে? জমিদার বংশের তো কেউ বেঁচে নেই শুনেছে। বিনোদ যেই লোকটার দিকে ভালো করে তাকিয়েছে, ভয়ে ও রক্ত জল হয়ে গেল। কেন? কি দেখলো? লোকটার মুখের চেহারা পুরো বদলে গেছে। চামড়া ওঠা, চোখ দুটো কোটরের মতো, মুখে রক্তের দাগ, শরীরটা যেন একটা পচা গলা মৃতদেহ। ইস! ওই দামি পোশাকটাও কেমন ছেঁড়া খোঁড়া, মলিন। লোকটা একটা ফ্যাকাশে হাসি হেসে পকেট থেকে সেই কাটা আঙুল আর সোনার আংটিটা বের করল। মানে কুমারের সেই আঙুল? হ্যাঁ, বের করে বলল, আশা করি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো সাংবাদিক। আমি সেই জমিদার কালীকিঙ্কর রায়চৌধুরীর অযোগ্য পুত্র কুমার বাহাদুর। ও মাই গড! আমার মুক্তি হয়নি। এই বাড়ির আনাচে কানাচে, এই গ্রামের পথে প্রান্তরে আমি আজও ঘুরে বেড়াই। বিনোদের অবস্থা তখন কি? সে আর সহ্য করতে পারল না, জ্ঞান হারালো। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল, বিনোদ দেখল অশোক আর পরিমল ওর মুখের উপর ঝুঁকে আছে। কোথায় ছিল সে? ওই চালাঘরটার নিচেই। অশোক খুব চিন্তিত মুখে বলল, কি হয়েছিল রে তোর? কাল রাতে তোকে ফোনে পেলাম না, খুব চিন্তা হচ্ছিল। পরিমল বলল, তুই নাকি এদিকে এসেছিস। খুঁজতে খুঁজতে এসে দেখি তুই এখানে অজ্ঞান হয়ে পড়ে আছিস। বিনোদ তখন কাঁপতে কাঁপতে পুরো রাতের ঘটনাটা খুলে বলল। ওর কথা শুনে ততক্ষণে গ্রামের পিছল লোকও জড়ো হয়ে গেছে সেখানে। তাদের মধ্যে গণেশবাবু নামে একজন বেশ বয়স্ক লোক এগিয়ে এলেন। বললেন, হ্যাঁ বাবু, এই জমিদার বাড়ির ভূতের গল্প তো আমরাও আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে শুনে আসছি। কিন্তু একটা কিন্তু আছে মনে হচ্ছে। হ্যাঁ, গণেশবাবু বললেন, তবে আসল জমিদার বাড়িটা তো বহু বছর আগে এক ভূমিকম্পে মাটির সাথে মিশে গেছে বাবু। সে কি? এখন ওখানে জঙ্গল ছাড়া আর কিছুই নেই। আপনি কাল রাতে যেখানে ওই বিশাল বাড়িটা দেখেছেন বলছেন, সেখানে তো কোনো বাড়ি থাকার কথাই নয়। তাহলে বিনোদ কি দেখল? বিনোদ অবাক হয়ে আশেপাশে তাকালো। সত্যিই তো, শুধু ঝোপ জঙ্গল আর কিছু ভাঙা দেওয়ালের চিহ্ন ছাড়া কিচ্ছু নেই। তাহলে কি সবটাই বিভ্রম, স্বপ্ন? কে জানে। তবে যাই হোক, বিনোদ তার কাগজের জন্য একটা ফাটাফাটি স্টোরি পেয়ে গিয়েছিল। যদিও সে জানতো এই গল্প অনেকে বিশ্বাস করবে না, হয়তো হাসাহাসিও করবে। কিন্তু তাতে কি? যা ঘটেছে, যা সে দেখেছে, তা তো সত্যি, অন্তত তার কাছে। আরা যখন এইসব আলোচনা করছে চালাঘরের নিচে দাঁড়িয়ে, তখনই হঠাৎ আবার আকাশ কালো করে ঝড় বৃষ্টি নামল। আবার? হ্যাঁ, সবাই আবার ওই চালাটার নিচে আশ্রয় নিল।
জটলার মধ্যে কিছু লোক ছিল যারা বিনোদের কথা বিশ্বাস করেনি, তারা একটু টিপ্পনি কাটছিল আর কি। ঠিক সেই সময় আবার শোনা গেল সেই পরিচিত ঘোড়ার খুরের খটাখট শব্দ আর জুড়ি গাড়ির আওয়াজ। আবার এসেছে? হ্যাঁ, সবাই চমকে এদিক ওদিক তাকাচ্ছে। ঝড়ের অন্ধকার চিরে এগিয়ে এলো একটা মিশকালো ছায়ামূর্তি, জুড়ি গাড়িতে বসে। ঠিক তাই, চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলছে, আর হাতে হাতে সেই কাটা আঙুলটা ধরা। কুমার বাহাদুর। বিনোদের চিনতে এক মুহূর্তও লাগলো না। যারা একটু আগে ঠাট্টা করছিল তারা তো ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করলো। ছায়ামূর্তিটা কিছুক্ষণ স্থির চোখে তাদের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে রাতের অন্ধকারে আবার মিলিয়ে গেল। শোনা যায় এরপর কুমার বাহাদুরকে আর কখনো রায়ননগরে দেখা যায়নি। যেন তার গল্পটা কাউকে শোনানোর জন্যই সে এতদিন অপেক্ষা করছিল। শোনার পর তার প্রয়োজন ফুরিয়েছে।